আমরা কিন্তু সারাক্ষণই কথা বলছি। আমরা পরিবারে কথা বলছি, ক্লাসরুমে কথা বলছি, আমরা অফিসে কথা বলছি, আমরা টক শোতে কথা বলছি, এই পডকাস্টে কথা বলছি, বক্তৃতায় কথা বলছি, হ্যাঁ, বিবৃতিতে কথা বলছি। কিন্তু সঠিক সময়ে সঠিক কথাটা বলা, এটা সবচেয়ে কঠিন কাজ। অনেকে হয়তো বলবে যে আমি কিন্তু এটা বছর দুয়েক আগেই বলেছিলাম, কিন্তু এখন আসলে ওই সময়টা সঠিক সময় ছিল না। এখন যেহেতু হচ্ছে, এখন হচ্ছে সঠিক সময়। এখন আমরা যখন এই প্রোগ্রামটার কথা শুনলাম, তখন আমি বেশ চিন্তায় পড়ে গেলাম যে এই আজকের দিনে কিন্তু অনেকগুলো সঠিক সময়, কতগুলো সঠিক কথা বলার, কে শুনবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই প্রোগ্রামটা একটু অন্যরকম। আমার বিবেচনায় এটা ঠিক টক শোনা, এটা ঠিক পডকাস্টও না, এটা হচ্ছে কথোপকথন। অর্থাৎ আমি এক কথা বলছি আপনার সাথে, আমি এই কথাগুলো শোনাতে চাচ্ছি অনেককে। কাদের শোনাতে চাচ্ছি সেটাও আমি বলবো, কি শোনাতে চাচ্ছি সেটাও বলবো, এবং এই কথাগুলো যে একদম সঠিক আজকেরই কথা সেটাও আমি মোটামুটি প্রমাণ দিয়েই বলবো যে হ্যাঁ, এখন এই বিষয়গুলো আমাদের আলোচনা হওয়া দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন সেই কথাগুলো থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই অনুষ্ঠানটি আসলে সঠিক সময়ে সঠিক কথা বলবার একটি অনুষ্ঠান, এবং কাদের জন্য অনুষ্ঠান, কি বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা আমাদের প্রত্যেকটি এপিসোড যদি আপনারা শুনে থাকেন বা দেখে থাকেন, আপনারা বুঝতে পারবেন টাইম টু টাইম কেন এই অনুষ্ঠানটির নাম সঠিক সময়ে সঠিক কথা দেওয়া হয়েছে, সেটাও আমরা জানতে পারবো, এবং কি কি নিয়ে কথা হবে সেটাও আমরা বুঝতে পারবো। কথা অ্যাপস প্রেজেন্টস সঠিক সময়ে সঠিক কথার এই আমার সাথে আজকে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন, বেসিসের সাবেক সভাপতি এবং কথা অ্যাপসের চেয়ারম্যান মাহবুব জামান আমার সাথে রয়েছেন। আমরা কথা বলছিলাম মাহবুব জামান আপনার সাথে। একটা প্রশ্ন করতেই চাই যে কথা অ্যাপস প্রেজেন্টস এই যে সঠিক সময়ে সঠিক কথার পরিকল্পনা আপনারা করলেন, এবং আমি আজকে আপনাদের সাথে সেই পরিকল্পনার একটি অংশ। এরকম একটি অ্যাপসে আপনি নিজেকে কেন জড়ালেন? কি আছে এই অ্যাপসের মধ্যে? ও আচ্ছা, যদিও আমরা কথা অ্যাপস বলছি, আসলে এটা কিন্তু একটা টোটাল সোশ্যাল মিডিয়া। আচ্ছা, অর্থাৎ আমরা ফেসবুকে যা যা পাই তার সব কিছু এখানে পাওয়া যাবে, হোয়াটসঅ্যাপে যা যা পাই সেগুলো সব কিছু পাওয়া যাবে। এটা দিয়ে আপনি টেলিফোনে কথা বলতে পারবেন, এটা ফিড আছে, চ্যাট আছে, কমিউনিটি আছে। যেমন আমরা যখন আমাদের শুরুটা কিন্তু কোভিডের জাস্ট কয়েকদিন আগে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2020। আচ্ছা, কাজেই তারপরেই শুরু হয়ে গেল কোভিডের সময় মনে হলো যে আচ্ছা, আমি বনানীতে কয়েকজন আছি, আমরা কয়েকজন মিলে ক্রিকেট খেলতে চাই, তো আমি ফেসবুকে দিলে তো হাজারো লোক দেখবে, তাহলে আমি কথাতে দিয়ে দিই, কথার কমিউনিটি তৈরি করি। এভাবে কিন্তু কমিউনিটি তৈরি হয়েছে, মার্কেট প্লেসও আছে, আবার সব কিছুই করা যায়। এবং আমার মনে হয় যে এটা আমাদের একটা গর্বের বিষয় যে বাংলাদেশের বসে বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের জন্য আমরা একটা সোশ্যাল অ্যাপ তৈরি করেছি, এবং বাংলাদেশের প্রোগ্রামাররা যেটা বানিয়েছে। হ্যাঁ, এবং এটা পুরাটা হচ্ছে বাংলাদেশের ইয়াং প্রোগ্রামাররা বানিয়েছে, এবং তাদের এই দক্ষতা এবং তাদের মেধা দেখে আমি অভিভূত। হ্যাঁ, এবং ক্রমান্বয়ে কিন্তু ফিচার্স বাড়ছে, নানা রকম ফিচার যুক্ত হচ্ছে, এবং এটা কিন্তু শুধু আমরা কোনো ক্রমেই ফেসবুকের সাথে রিপ্লেস করার জন্য এটা করিনি। এটা হচ্ছে ফেসবুককে বরং সহায়তা করবে, কিন্তু নিজস্ব একটা সোশ্যাল অ্যাপ। এটা বিভিন্ন দেশে আছে। আপনার কি মনে হয় যে এই যে 20 কোটি বাংলাদেশিদের দেশে 20 কোটি মানুষ আমরা যদি আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি, সেটা এক ধরনের দেশপ্রেমও বটে, এবং সেটা আমাদের দেশের একটা প্ল্যাটফর্মকে জায়ান্ট প্ল্যাটফর্ম করবার সুযোগ রয়েছে আমাদের হাতে? এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে যেমন শেয়ার চ্যাট এবং ফেসবুক প্রায় সমান সমান, তারপরে টাকাও এই কোরিয়াতে ওরা এবং ফেসবুক প্রায় সমান সমান।
উইচ্যাট তো ওখানে অন্য কিছু নাই, কাজে উইচ্যাট আছে। কাজে সব দেশেই কিন্তু নিজস্ব কিছু সোশ্যাল মিডিয়া তৈরি হচ্ছে, এবং সেদিক থেকে আমরা খুবই আশাবাদী যে আসলে এটা পপুলার হবে, এবং এটা একটা দায়িত্বই আমি মনে করি যে কেউ অ্যাপ স্টোরে কিংবা প্লে স্টোরে গিয়ে কথা KOTH এটা ইংরেজিতে রাখতে হয়েছে এই কারণে যে ইংরেজিতে লিখতে সুবিধা, কাজেই KOTH দিয়ে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে, আর এটা কথা বলতে সুবিধা, কারণ আমি তো মুকিতের সাথে, এবং মুকিতার তাসফিন দেলার হচ্ছে এটার CEO এবং CTO, ওদের সাথে কথা যখনই বলি আমি কথাতে বলি, কারণ তাতে এক হচ্ছে সাশ্রয় হয়, আর দ্বিতীয় হচ্ছে খুব ভালো শোনা যায়। মানে রেজাল্টটা কি পাচ্ছেন, কোয়ালিটিটা কি পাচ্ছেন? কোয়ালিটি ইজ ভেরি গুড, বললাম যে কথা খুব সুন্দর শোনা যায়, এবং আশা করি যে এখন এটাকে যদি প্রপারলি আমরা মার্কেট করতে পারি, এইটা টার্গেট গ্রুপটা একটা বড় টার্গেট গ্রুপ। এই যে আমরা অনুষ্ঠানের মূল জায়গায় ফিরে আসি, যে সঠিক সময়ে সঠিক কথা, সঠিক সময়ে সঠিক কথা যেমন একটা বিষয়, আবার সঠিক সময়ে এই যে সঠিক কথার মতো একটা অনুষ্ঠান বানানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু জরুরি। সেটাকে কিভাবে আপনি দেখেন, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে পারি আমরা? এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে আমি গ্রিন টিভিকে ধন্যবাদ জানাবো প্রথমেই। দ্বিতীয় হচ্ছে আমাদের কথা টিমকে ধন্যবাদ জানাবো, যে আসলে সঠিক সময় সঠিক কথাটা বলাটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ, এবং সবাইকে বলতে শোনা যায় যে আমি অনেক আগে ভেবেছিলাম, কিন্তু এটা হয় না। কিন্তু আমি দেখি যে টক শোগুলো হয়, যে সেখানে নানা কারণেই দেখা যায় যে তিনজন আছেন, তারা ভূমিকম্প সম্পর্কেও বলছেন, পরের দিনই হয়তো দ্রব্যমূল্য নিয়ে বলছেন, তারপরের দিন হয়তো আগ্নেয়গিরি নিয়ে বলছেন, তারপরের দিন হয়তো বন্যা নিয়ে বলছেন। কাজেই সব বিষয়েই তারা মোটামুটি সব কিছু জানেন এরকম, এবং হয়তো অনেকটা বিতর্কের মতো, কারণ তিনটা দল থেকে তিনজনকে আনা হয়, তিনজন তিন রকম কথা বলেন, অনেক সময় তো কথা কাটাকাটি এমনকি মারামারিও হয়। তো আমাদের এটা হচ্ছে যে এমন একটা প্রোগ্রাম করা যেখানে আমরা কিছু সাজেশনস দিব, আমরা কি ফিল করি, এবং বিশেষ করে আমাদের অর্থনীতি, আমাদের দেশ, এই অনুষ্ঠানটাই হচ্ছে যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মানুষকে ভালোবাসেন, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা এটাকে একটা বিরাট অর্জন মনে করেন দেশটাকে, দেশের স্বাধীনতাটাকে, তাদের জন্য। মানে ওয়ান কাইন্ড অফ পলিসি টক কি আমরা বলতে পারবো, যে সঠিক সময়ে সঠিক কথার মধ্যে বড় policy? কথাটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমি এখানে আনবো কিন্তু তাদেরকে, যেমন প্রথম যে আমরা অনেক, যখনই বলা হলো আমাকে এরকম একটা অনুষ্ঠানে কথা, তখন আমরা চিন্তা করে দেখলাম যে একটা বিরাট লিস্ট হয়ে যায়, অনেক বড়, হ্যাঁ, যেগুলি এখনই করা দরকার। যেমন একটা প্রথমে বলি একটা, যে ব্লু ইকোনমি, বা কেউ নীল অর্থনীতি বলে, কেউ সুনীল অর্থনীতি বলে। আচ্ছা, এটা কিন্তু পুরানো জিনিস না, এটা হচ্ছে এখনকার জিনিস, এবং এটার জন্য আমার কিছু স্ট্যাটিস্টিক্স দিতে হবে। হ্যাঁ, যেমন ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন আমাদেরই একজন বিশেষজ্ঞ, উনি হচ্ছেন সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ফিশারিজ, সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা ফার্মগেট। উনি লিখেছেন ইন্দোনেশিয়ার নীল অর্থনীতি বাংলাদেশের সম্ভাবনা। আপনি এটা পড়লে মুগ্ধ হয়ে যাবেন, যে তার মানে আমাদের কত সম্ভাবনা, অপরচুনিটি ইজ দেয়ার, অনেক সম্ভাবনা আমাদের। আসলে হচ্ছে কি, যে এই যখন আমাদের মায়ানমারের সাথে এবং ভারতের সাথে এই সমুদ্র সীমানা নিয়ে অনেক দিন যাবতই ছিল, মামলা টামলা করে আমরা আন্তর্জাতিক কোর্টে শেষ পর্যন্ত পেলাম শেষ পর্যন্ত হচ্ছে 1,18,813 স্কোয়ার কিলোমিটার। দেখেন, 1,18,813 স্কোয়ার কিলোমিটার। আমাদের দেশের সাইজ হচ্ছে, বাংলাদেশের সাইজ হচ্ছে 1,30,170 কিলোমিটার। তার মধ্যে ওয়াটার এরিয়া, অর্থাৎ নদী, পুকুর, লেক ইত্যাদি, এটা হচ্ছে 18,290 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার।
তো কাজেই বলা যায় যে একটা পুরা বাংলাদেশকেই আমরা পেয়েছি, মানে একটা দেশের সমান আমরা সমুদ্র সীমা পেয়েছি। আচ্ছা, পানি মানেই কিন্তু শুধু পানি এবং শুধু জলরাশি তা কিন্তু না, এর সমস্ত জায়গায় কিন্তু আমাদের ল্যান্ডে যেরকম সম্পদ আছে ঠিক সেরকমই সম্পদ আছে। এবং সেই জায়গায় আমাদের দেশটাকে যদি আমি কখনো আমাদের দেশটাকে ছোট বলি না, হ্যাঁ অনেকেই বলে যে ছোট দেশ, আমি বলি যে আকারে বা আয়তনে আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা আসলে একটা গৌরবের জাতি। এই দেশে এই যে এটার ফলে যেটা হলো সেটাকে অনেকে বলছে, অনেকে না বিজ্ঞজনরা বলছে যে ইট ইজ এ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। অর্থাৎ আমরা এই যে সমুদ্রটা পেলাম এটাকে একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে আমরা মনে করি, যদি আমরা প্রপারলি এটাকে ব্যবহার করতে পারি। এবং এটা আমাদের ইকোনমিক গ্রোথ, ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, ফুড প্রোডাকশন, অনেক কিছু করতে পারে, ক্লাইমেট রেজিলিয়েন্স, সব কিছুই। কিন্তু এই সম্ভাবনাগুলো নানাভাবে আছে। অর্থনীতি যদি বলি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপরচুনিটিস আছে। আমি শুধু অপরচুনিটিগুলো বলে যাই, কারণ যেমন ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অফশোর এনার্জি, ম্যারিটাইম ট্রেড অ্যান্ড লজিস্টিক্স, কোস্টাল অ্যান্ড ম্যারিন ট্যুরিজম, কাজে অনেকগুলো মিনিস্ট্রি কিন্তু এটার সাথে যুক্ত। তাহলে কি করতে হবে? তাহলে একটা ন্যাশনাল বোর্ড ব্লু ইকোনমি অথরিটি করতে হবে, NBEA, ন্যাশনাল বোর্ড ব্লু ইকোনমি অথরিটি। এরকম একটা চিন্তাও হয়েছিল, কিন্তু বাস্তবে হয়নি। এটা হলে হবে কি, এই যে 5টা মিনিস্ট্রি যুক্ত আছে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন হবে, একটা প্ল্যান হবে। এবং এই যে ফিশারিজ, ডিপ সি ফিশিং, আমাদের এই যে কোস্টাল এরিয়া, আমাদের কোস্টাল এরিয়া হচ্ছে, আমাদের রিচ হচ্ছে 650 নটিক্যাল মাইল। হ্যাঁ, আমরা যেতে পারি, আমাদের যা যা এখন কাঠের নৌকা টোকা ইত্যাদি আছে, মৎস্যই আছে, এটা দিয়ে আমরা যেতে পারি 60 নটিক্যাল মাইল পর্যন্ত। অর্থাৎ 600 নটিক্যাল মাইল আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সেখানে তো ধরেন যে ডিপ সি ফিশিং আছে, এমনকি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে। আমাদের এখানে কিন্তু ওশেনোগ্রাফিক ইনস্টিটিউট, একটা ভালো ইনস্টিটিউট আছে, বড়ি, বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। আমাদের এখানে ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট আছে। হ্যাঁ, তা এগুলো নিয়ে আমরা নেক্সট একটাতে আলোচনা করব। আমরা আরো ডিটেল আলোচনা আসলে সেই পর্বেই আমরা শুধু ছুঁয়ে যাচ্ছি যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। আসলে সেকেন্ডটাই আমাদের মনে হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাও কিন্তু একটা টাইম বাউন্ড। এটা সাধারণত না, পৃথিবীর খুব কম দেশে খুব কম সময়ে এরকম একটা সুযোগ আসে, যখন ওয়ার্কিং গ্রুপ, এজ গ্রুপ, যেটা ওয়ার্কিং এজ গ্রুপ ধরা হয় 15 থেকে 54 পর্যন্ত। এই ওয়ার্কিং এজ গ্রুপে যারা থাকে, আমাদের 66% পপুলেশন হচ্ছে এই এজ গ্রুপের। হ্যাঁ, কাজে আমরা যদি প্রপারলি প্ল্যান না করতে পারি তাহলে কিন্তু এই পাওয়ারটা ওয়েস্টেজ হবে। বরং এরকম একটা সুযোগ কিন্তু 70-এর দশকে এসেছিল। 70-এর দশকে দক্ষিণ কোরিয়ার কাছে ছিল, নাইজেরিয়ার কাছে ছিল। দক্ষিণ কোরিয়া সেটা করতে পেরেছে, নাইজেরিয়া সেটা করতে পারেনি, এবং যার ফলাফল আমরা দেখতে পাই। এবং এটা আমরা ডিটেইল আলাপ করব কোনো একটা পর্বে। সেখানে 2 to 3% অফ জিডিপি বাড়ানো যাবে যদি প্রপারলি প্ল্যান করা যায়। মানে চাকরি, মানে জব অপরচুনিটি বাড়ানো যাবে 10 to 15 মিলিয়ন। তার মানে হচ্ছে 1 কোটি থেকে 10 to 15 মিলিয়ন, তার মানে 1 কোটি থেকে 1.5 কোটি জব অপরচুনিটি বাড়ানো যাবে। এবং এইটা কিন্তু উইন্ডো টাইমটা খুব একদম নির্দিষ্ট। হ্যাঁ, আমরা 2045 পর্যন্ত পাবো, এরপর আর পাবো না।
কাজেই যা করার এর মধ্যে। কিন্তু এখন যদি আমরা মনে করি যে আচ্ছা 2045 তো অনেক দেরি আছে, কিন্তু না, আসলে আসলে 15 থেকে শুরু হয়েছে, মানে সময়ের বেশ কিছুটা সময় অলরেডি চলে গেছে। 15 থেকে শুরু হলে 26, এটা 11 বছর চলে গেছে তো অলরেডি। সেটাকে প্ল্যান করতে হলে একটা ডিটেইল প্ল্যান করতে হবে এবং ফেজ ওয়াইজ প্ল্যান করতে হবে। আমরা থার্ড একটা চিন্তা করেছি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সৌভাগ্যক্রমে এটা সারা পৃথিবীতেই বলা যায় যে আলোড়ন মানে কি আমাদের জীবন ব্যবস্থাকেই পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, আমি এই যে এত কিছু বলছি এর অধিকাংশ হচ্ছে এআই কাছ থেকে ধার নেওয়া। হ্যাঁ, এবং আমরা সবাই মানে আপনি এআই এর সাথে অনেক বেশি সখ্যতা আপনার রয়েছে। করতে হচ্ছে, কারণ এটা ছাড়া আপনি চলতে পারবেন না। বাট এআই মানে আপনার জীবনে বড় কোনো ঘটনা ঘটিয়েছে এরকম উদাহরণ কি আছে? আমি তো এখন দীর্ঘ সময় ধরেই প্রযুক্তির সাথে আছি, কিন্তু এআই তো মাত্র মানে আসলো আমাদের জীবনে মাত্র গত 4-5 বছরে অ্যাপ্লিকেশনের দিক থেকে। আমি তো এখন কখনো কোনো প্রপোজাল নিজে লিখি না, আমি এআইকে দিয়ে বলি যে আমার এই দরকার। প্রম্পটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইটসেলফ ইজ এ সাবজেক্ট এখনকার দিনে, তাই না? তো কাজেই আমার এআইতে যদি রিয়েলি আমরা আমাদের এই যে বিরাট পপুলেশন বললাম, বিরাট একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বললাম, এআইটাকে যদি আমরা প্রপারলি না ধরতে পারি সব কিছু মিস হয়ে যাবে। আর এআই ধরতে গেলেই দেখা যাবে যে অনেক সংখ্যক বেকার হবে, কারণ নিয়মিত যে কাজগুলো করছে, আবার অনেক সংখ্যক নতুন করে কাজ পাবে, অনেক তৈরি হবে। এবং সেটাও কিন্তু আমরা খুব ডিটেইলে আলোচনা করতে চাই। এটা একদম যারা এআই নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে আলোচনা করব, করে একটা পলিসি তৈরি করতে হবে। হ্যাঁ, এবং পলিসি করে সেখানেও কিন্তু দেখা যাবে যে অনেকগুলো মিনিস্ট্রি এটার সাথে যুক্ত আছে। মানে সমন্বিত অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে এই ধরনের কাজগুলো করতে। এই সমন্বয়টা যেটা অ্যাবসেন্ট হয়, এর অধিকাংশ কিন্তু এআই নিয়ে কিন্তু সবাই কাজ করছে, অনেকেই কাজ করছে, কিন্তু সমন্বয়টা হচ্ছে না। যে কারণে হচ্ছে যে একই কাজ কেউ দুইবার করছে, আবার কোনো কাজ একদমই করা হচ্ছে না। এবং এটা দিয়ে কিন্তু একটা বিরাট ওয়ার্কফোর্স তৈরি করা সম্ভব। আপনার কি মনে হয় যে মানে আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় সঠিক সময়ে সঠিক কাজটা করা থেকে দূরে থাকি, অথবা সঠিক কথাটা বলা থেকে বিরত থাকি? সঠিক সময়ে সঠিক কথাটা বলা হয় না তা না, আমরা কিছুটা পিছনে আছি, কিন্তু এখনকার এই টেকনোলজির যুগে কিন্তু আমরা খুব পিছনে নেই। মানে আজকে রাত্রে যে এটা ঘটনাটা আমেরিকায় ঘটবে, সিলিকন ভ্যালিতে ঘটবে, টেকনোলজির ক্ষেত্রে বলছি, কাল সকালেই কিন্তু আমি পেয়ে যাবো এটা। কাজে এখন আর ওই আগে দিনে যেরকম হতো যে একটা টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে আমেরিকায়, তার 200 বছর আমাদের কাছে আসছে না, পাচ্ছি না, জানছি না। মেশিন, এই যে প্রিন্টিং মেশিন, হ্যাঁ, প্রিন্টিং মেশিন জার্মানিতে আবিষ্কার হয়েছে 1476-এ, আমাদের দেশে আসছে তার 350 বছর পরে। হ্যাঁ, কাজেই ওই অবস্থা তো আর এখন নাই। এখন তো টেকনোলজি আমরা যে প্রতি মুহূর্তে পাচ্ছি। তাহলে আমরা এমনকি এটাও চিন্তা করছি যে নারী কি শুধুই একটা ভিন্ন লিঙ্গ? উনি আমার মা অথবা বোন অথবা স্ত্রী অথবা বান্ধবী, কিন্তু নারীর প্রতি মর্যাদা, নারীর মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাও কিন্তু আলোচনা করতে হবে আমাদের। হ্যাঁ, কারণ আমরা যদি সত্যিকারভাবেই আমরা আলোচনা করতে চাই যে হ্যাঁ, তো এইগুলো করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে আজকের দিনে সবচেয়ে সঠিক সময় সঠিক কথা তো হচ্ছে আমেরিকার সাথে যে একটা চুক্তি হলো। আমি ব্যক্তিগতভাবে এটাকে বাণিজ্য চুক্তিও মনে করি না, আর গোলামির চুক্তিও মনে করি না। এটা হচ্ছে একটা দেশকে, একটা ছোট দেশ মানে আকারে ছোট দেশকে ধ্বংস করার জন্য একটা প্রেসক্রিপশন। সেই প্রেসক্রিপশনটা আমরা দুইটা দেশ সই করেছি। এটা আমি একদম অনেকগুলো ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু সেটাও আমি দেওয়াবো ইকোনমিস্টদের দিয়ে, যারা বলতে পারবে যে আমাদের ব্যাখ্যা থাকবে আমাদের কেন এই চুক্তিটা ঠিক হয়নি, কৃষি কিভাবে ধ্বংস হবে, আমাদের পোলট্রি কিভাবে ধ্বংস হবে, আমাদের ডেইরি কিভাবে ধ্বংস হবে, আমাদের ঔষধ শিল্প কিভাবে ধ্বংস হবে, এগুলো সবগুলোই কিন্তু ওখানে আছে। আবার এইটাও আছে যে এই চুক্তিটা
60 দিনের নোটিশে বাতিল করা যেতে পারে। কিন্তু একটা চুক্তি তো অর্ডিনারি কার্যকর হয়ে গেছে, 40টা 14টা বোয়িং বিমান আনছি আমরা। এখন 14টা বোয়িং বিমান রাখার টার্মার্ক কিন্তু নাই আমাদের সেই মানে সক্ষমতা নাই, কিন্তু আমার কিনতে হচ্ছে। আমাদের সেই নেটওয়ার্ক নাই, আমাদের সেই রুট পারমিট নাই। আমরা কি করব? আমাদের যেই ড্রিম লাইনারগুলো এখন আছে সেগুলো, কাজে ওইটাও তো একটা আলোচনা। তার মানে আমার জাতীয় অর্থের ক্ষতি করে আমার যেটা প্রয়োজন না আমরা সেটা করছি, এবং এই চুক্তির কারণে। কাজে সেই জন্য সঠিক সময়ে সঠিক কথাটা হচ্ছে যে আসলে খুব কনক্রিট আমরা আলোচনা করে আমরা যে এমনকি আমি দু একটা ওই যে এআইয়ের সাপোর্ট নিয়ে ক্যাবিনেটে কিভাবে প্লেস করতে হবে সেটাও কিন্তু আমরা এআই থেকে নিচ্ছেন। আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই আপনার কাছে, এই যে আমরা সঠিক সময়ে সঠিক কথা বলবার একটা প্রচেষ্টা নিয়ে এই অনুষ্ঠানটা করছি, আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথাও আমরা বলছিলাম। যুব সমাজের জন্যে, যুব শক্তির জন্যে যে সঠিক সময়টা নির্ধারণ করা এবং সঠিক কথাটা বলা কেন ইম্পর্টেন্ট মনে করেন আপনি? তা না হলে এটা ওয়েস্টেজ হবে। সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের, সবচেয়ে বড় শক্তি তো হচ্ছে যুব সমাজ। ধরেন যে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, 80-র দশকে যখন আমরা যুবক ছিলাম, 80-র দশকে আমাদের প্রধান বক্তৃতা ছিল যে আমাদের সবচেয়ে বড় 1 নম্বর সমস্যা কি? জনসংখ্যা। আর আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারুণ্য। হ্যাঁ, এই তারুণ্যের শক্তিটা যদি প্রপারলি মানে ব্যবহার করা না যায় তাহলে আমাদের অবস্থা নাইজেরিয়া। আমি আপনার তারুণ্য নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন মানে তরুণ সময়, সেই সময় আপনার কোন সঠিক সিদ্ধান্ত আজকে এই সঠিক কথা বলবার প্রেরণা যোগায় আপনার? আমরা একদিক থেকে খুব সৌভাগ্যবান, আমরা বিংশ শতাব্দীর 60-এর দশকে তরুণ ছিলাম। বিংশ শতাব্দীর 60-এর দশক কিন্তু নানা দিক থেকে শুধু বাংলাদেশের না, সারা দুনিয়াতে ভিন্ন রকম, এটা একদম ভিন্ন চেহারা নিয়ে এসেছিল। বাংলাদেশে যদি বলি তাহলে হচ্ছে আমরা আন্তর্জাতিক শুরু করি, বিংশ শতাব্দী শুরু হওয়ার আগের বছর অর্থাৎ 1959 সালে আমেরিকার নাকের ডগায় বসে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে কিউবাতে। 61 সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী নিষিদ্ধ হয়ে গেল, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়ে গেল, সমস্ত কিছু। তার বিরুদ্ধে আন্দোলন করে করে কিন্তু ছায়ানটের তৈরি হলো। 69-এর গণ অভ্যুত্থান হলো। বিটলস, সারা দুনিয়াতে বিটলস কিন্তু জয় করে নিল 60-এর দশকে। আবার বিটলস কিন্তু পালাতেও হয়েছে 60-এর দশকে। এলভিস প্রেসলি মাত করে দিল 60-এর দশকে। আজকেও আমরা যে যখন পুরানো দিনে গান শুনে, এগুলো কিন্তু সবই 50 অথবা 60-এর দশকে। মানুষ প্রথম চাঁদে পা রাখলো কিন্তু 60-এর দশকে। কাজে আমি যেহেতু 60-এর দশকের তরুণ, কাজে আমাকে ওই দশকটাই তৈরি করেছে। হ্যাঁ, আমি দশকের একটা ফল। সো মানে ওইখানেও একটা প্রাইড আপনার রয়েছে। তবে আমি একটা জিনিস মনে করি, কিন্তু আমি গত 20 বছর যাবৎ তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি। আমি ডেটা সফট আমার কোম্পানির নাম। আমরা জুটের জেনোম সিকোয়েন্সিং করেছি, আমরা কাস্টম হাউস অটোমেশন করেছি, আমরা চিটাং পোর্ট অটোমেশন করেছি, আমরা মাইক্রো ক্রেডিটে অনেক কাজ করেছি, এবং কাস্টম হাউসের অটোমেশনেরটাই এখন অস্ট্রেলিয়াতে টেক্সট বইতে পড়ানো হয় ইউজ কেস হিসাবে। কাজেই আমি এদের সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে তারুণ্যের শক্তিটা আমরা কখনো বুঝি না। ওরা যে কি পরিমাণ মেধাবী এবং জিনিয়াস এবং ট্যালেন্টেড, সেটাকে আমরা ব্যবহার করতে পারি না। আমাদের ছোটোবেলায় যাদব ঘোষের পাটিগণিতে পড়েছিলাম যে একটি তৈলাক্ত বাসে ওঠানামা, তখন আমাদের কাছে খুব লাগতো, যে হাস্যকর লাগতো যে এইটা শিখে কি হবে। দিস ইজ লজিক। আজকে যা কম্পিটিশন বলি আমি, বা অ্যালগোরিদম বলি অথবা প্রোগ্রামিং বলি, এগুলো ইট ইজ অল অ্যাবাউট ইফ অ্যান্ড এলস। আমাদের লজিক দিয়ে চিন্তা করতে হয়। সো আসলে জীবনের জন্য লজিক খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ছোটোবেলা থেকে কিন্তু লজিক অ্যান্ড ম্যাথমেটিক্যাল একটা মাইন্ডসেট নিয়ে জন্মগ্রহণ করেছি। সেই জন্য
এই তারুণ্যকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে না পারি, ব্যবহার আমি বলবো না, প্রপারলি কাজে লাগাতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য অপরাধ। এবং সেই কারণেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এআই, সুনীল অর্থনীতি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। নিশ্চয়ই আগামী পর্বগুলোতে আপনি আমার এই সিটে বসবেন এবং আপনার সাথে আমি অতিথি থাকবে, তাদেরকে নিয়ে আমরা একটা সঠিক সময়ে সঠিক কথা বলবার যে প্রচেষ্টা, যে প্রচলন, সেটা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। মাহবুব জামান, অসংখ্য ধন্যবাদ। আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং গ্রিন টিভি কথা সব মিলিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। গ্রিন টিভিকে ধন্যবাদ এই জন্য যে আসলে অনেক আমাদের এখানে তো প্রায় 50টা টেলিভিশন আছে এবং রেগুলার টক শো হচ্ছে, পডকাস্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই ধরনের একটা সামাজিক, অর্থনৈতিক, আমি বলবো গণতান্ত্রিকও, কারণ হচ্ছে আসলে রাজনীতি, আপনি হয়তো কোনো রাজনৈতিক দল করেন না, আমিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু রাজনীতির বাইরে কিন্তু কেউ নেই, কোনো মানুষ কিন্তু রাজনীতির বাইরে না। কাজেই সবটা মিলিয়ে একটা, যদি সত্যিকার আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের তারুণ্যকে ব্যবহার করতে হবে, আমাদের অর্থনীতি, সুনীল অর্থনীতি অ্যাডপ্ট করতে হবে, নারীর প্রতি শ্রদ্ধা জানাতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। গ্রিন টিভির কাছে আমার এই সূচনা লগ্নে আমার একটা আবেদন থাকবে যে আসলে এই ধরনের সঠিক সময় সঠিক কথাটাকে কন্টিনিউ করা, সেরকমভাবেই ব্র্যান্ডিংটা হয়ে উঠতে পারার চেষ্টা যদি থাকে, নিশ্চয়ই গ্রিন টিভি কর্তৃপক্ষ সেটা ভাববে। আমিও এ ব্যাপারে গ্রিন টিভিকে অনুরোধ জানাবো। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, আর প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। এবং আমরা আসলে যেটা বলার চেষ্টা করছি যে সঠিক সময়ে সঠিক কথাটা বলবার চেষ্টাটাও আমাদের রাখতে হবে, কারণ এই দেশ যদি ভালো থাকে, সমাজ ভালো থাকে, আমরা প্রত্যেকেই ভালো থাকবো। ভালো থাকুন আপনারাও।